প্রথম সারি সমমহিমায় সুদীপ দেখুন, সমমহিমায় সুদীপ শব্দটা নয়, কলঙ্কিত সুদীপ। তার কারণ বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা, এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপি মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তার সমর্থনে বসছে। এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা, এটা তো বেঈমানি, এটা গদ্দারি। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোনো বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ হিসেবে জিতেছেন। 2024 সালে 5 বছরের জন্য নির্বাচিত, 29 অব্দি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কি? ঘাসের উপর জোড়া ফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আপনারা জিতলেন, আর আজকে বিজেপির হাত শক্ত করতে যাচ্ছেন। এটা বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে কিছু বিশ্বাসঘাতককে একাধিক অঙ্কে তারা কাজে লাগাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। এরা যে ব্যক্তিগত ধান্দায়, ব্যক্তিগত অঙ্কে, ব্যক্তিগত স্বার্থে বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গিয়ে এখন বিজেপির দালালি করতে, বিজেপিতেই বকলমে নাম লেখাচ্ছে, বকলমে, তো সেটা মানুষের কাছে পরিষ্কার। ভবিষ্যৎ অন্ধকার। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান গদ্দার মির্জাফর বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবে। এদের মধ্যে কয়েকজন আছে জেনেটিক গদ্দার, জেনেটিক গদ্দার। বারবার দেখবেন বদল বদল, এক জায়গা থেকে উপকার পেয়ে বদল, আবার কয়েকজনকে প্রভাবিত করে, কয়েকজনকে একটু চাপ দিয়ে এসব করা হচ্ছে। তো এখন এরা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই উত্তরটা দিন, উনি কোন দলে আছে? তৃণমূল থেকে জিতেছিলেন, বিজেপির সঙ্গে মিটিং করেন, যাচ্ছেন এনসিপিআই তে শোনা যায়, আর লোকসভা টিভিতে লেখা থাকে টিএমসি সদস্য। এর মানে কি? এরা তো একদম দোদুল্যমান পরিস্থিতিতে আছে। বিজেপির দয়া ভিক্ষা করে এই কয়েকটা লোক, লোভী, এই কয়েকটা লোক গদ্দার, বেঈমান, অকৃতজ্ঞ, নির্লজ্জ, তৃণমূলের ভোটে জিতে, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে বিজেপির কোলে দোল খেতে গেছে। এরা নিজেদের অস্তিত্বের সংকট, এরা অস্তিত্ব বাঁচাতে কখনো নরেন্দ্র মোদী, কখনো এনডিএ, কখনো অমিত শাহ, কখনো নবান্ন, শুভেন্দু অধিকারী, বিজেপি নেতাদের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন, এই লোকগুলো, এই বিচিত্র পরচুলার, নির্লজ্জ এবং বাকিরা, এরাই তো মমতাদির পাশে ঘুরতেন। আজ মমতাদি মুখ্যমন্ত্রী নেই, তাই নিজেদের অঙ্কে এখন বিজেপি নেতাদের কাছে, ওনারাও জানেন নিয়ম মতো ওদের এক্ষুনি মেম্বারশিপ খারিজ হওয়া উচিত। এমপি কেন এমপিশিপ খারিজ হচ্ছে না এখনো? কেন খারিজ হচ্ছে না? স্পিকার প্রোটেকশন দিয়ে রাখছে, বিজেপি প্রোটেকশন দিয়ে রাখছে। আর তার থেকে বাঁচতে এদের এক একজন নেতা দিশাহীন ভাবে, এই নেতা ওই নেতা, এর বাড়ি ওর বাড়ি, আপনারা ছবি দেখছেন পাশে দাঁড়িয়ে। আমরা কিন্তু এটা কিন্তু লক্ষ্য রাখছি, এই যে বিজেপির এই যে তথাকথিত বিদ্রোহী নাকি তথাকথিত বেঈমান, তথাকথিত দলবদলুরা, আপনারা দেখছেন বিজেপির কোন নেতার পাশে ছবি দিচ্ছে, এইভাবে বসে পাশে পাশে বসে ছবি দিচ্ছে। আপনারা কেউ জানেন না ওই ছবি তোলার গেটটার আগে বিজেপি নেতা উপরে বসেছিলেন, তিনি পায়ের কাছে বসছিলেন কিনা, এটা কিন্তু আমরা কেউ সেই সময় দেখতে পাচ্ছি না।
বাঁচান বাঁচান, বাঁচতে চাই বিজেপি, তাই মেম্বারশিপ চলে যাবে, বেইমানি করে ফেলেছি, আইনে পড়ে গেছি। সেই কারণে কখনো প্রধানমন্ত্রী, কখনো অমিত শাহজি এদের কাছে ঘুরে বেড়াচ্ছেন। এটা দেখলে আমাদের খুব মজা লাগছে। আগের বৈঠকে কি অশান্তি বাড়িতে মুর্শিদাবাদের তিনজন বিধায়ক, অমিত রেগা, রহমান এবং বহরমপুরের সাংসদ, তারা বলছে যে তারা আমরা আবার বলছি তিনজন হয়তো মিটিং এ যাননি, আরো দু একজন যাননি, কে বোধহয় শুটিং এ, কেউ বোধহয় অমুক, এরকম সব কি সব শুনেছি। তো কে কি এক্সকিউজ দিচ্ছেন তো বলতে পারবো না। আমি এইটুকু বলছি, 6-এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, এখন একটা জাঁতা কলে পড়ে গেছেন। তার কারণ তারাও বুঝতে পারছেন তাদের এলাকায় তো ভোট চেয়েছেন, মোদি হটাও দেশ বাঁচাও বলে ভোট চেয়েছেন বিজেপি বিরোধী ভোটাররা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে তাদের ভোট দিয়েছে। ফলে এখন তাদের তো এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো ক্রমে বুঝতে পারছেন, অনেকে বেরোবার চেষ্টা করছেন, অনেকে এদিকে যোগাযোগ রাখছেন। কটা দিন যাক না, আপনারা দেখুন না, এমপিশিপ চলে যাওয়ার জায়গায় আছে। স্পিকার যদি অন্যায়ভাবে এদের প্রোটেকশন দিতে চায়, কেস আবার সুপ্রিম কোর্টে যাবে। এদের এমপি থাকার কোন রকম নিয়ম মাফিক, রীতি মাফিক, বিধি মাফিক এবং নীতি মাফিক কোন অধিকার নেই। আজকে সিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র একজন সাংসদ দেব উপস্থিত আছে, বাকি 19 জন সাংসদের সঙ্গে বৈঠকে। দেখুন, এই লোকগুলো, এই যে যারা এই যে সাংসদরা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠক করছেন বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, এরা তো বেসিক্যালি বেইমানি করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, শুধু নয় মানুষের সঙ্গে যারা তাদের ভোট দিয়েছেন। কারণ বিজেপি বিরোধী ভোটাররা তাদের ভোট দিয়েছেন। এখন ওরা বলছেন যে আমরা এনসিপিআই তে যাবো। আরে ভাই, ভূপেন্দ্র যাদব এনসিপিআই, নরেন্দ্র মোদী এনসিপিআই, অমিত শাহ এনসিপিআই, শুভেন্দু অধিকারী এনসিপিআই। বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে এরা ঘুরে বেড়াচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। বলছে এলাকার উন্নয়নের জন্য নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসছি। আরে আমরাও তো বিধায়ক, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমরা উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিই, অনেকে অন্য মন্ত্রীদের বলবো, তার জন্য দল বদল করে যাওয়ার কি দরকার? এ তো হাস্যকর ব্যাপার। এরা বিজেপি হয়ে গেছে। এই যারা এখন বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছে, জাঁতা কলে পড়ে গেছে, ফাটা বাসে আটকে গেছে। ফলে তারা এখন তার থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে। এবার বিজেপি, তারা কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের আইনি প্রোটেকশনটা দিয়ে এমপিশিপটা রক্ষা করছে। কিন্তু সাংসদদের উন্নয়নের সঙ্গে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কি সম্পর্ক? মুখ্যমন্ত্রী তার দলীয় রাজনীতিটা তিনি করে নিচ্ছেন, কিন্তু যারা বৈঠক করছেন তারা দলবদলু, বেঈমান। তৃণমূলের জিতে বিজেপির সঙ্গে বৈঠক করে এনসিপিআই তে গিয়ে আবার লোকসভা টিভিতে তারাই নাকি টিএমসি। এটা মানুষের দরবারে গৃহীত হবে না। আর উন্নয়নের জন্য মিটিং করছি, এসব গপ্প আপনারা অন্য জায়গায় দেবেন। উল্টো বুঝলে, আমি বললাম 6 জনের বেশি আমার এদিককার সঙ্গে যোগাযোগ রাখছে। আমি বলছি, কদিন আগেও তো একজন সাংসদ ফোনে কথা বলেছেন, কদিন আগেও তো একাধিক বিধায়ক গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসছেন। এখন নানা রকম পুলিশ প্রশাসন, আমি আবার বলছি, পুলিশ প্রশাসনের চাপ দিয়ে এদের অনেককে বাধ্য করা হচ্ছে। কয়েকটা জেনেটিক কথা, সেগুলো বাদ দিয়ে পুলিশটা সরিয়ে নিন না। 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না, শটান মমতাদির পাশে থাকবে। পুলিশটা সরিয়ে নিন না, পুলিশের খেলাটা বন্ধ করুন না। 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএ দের মধ্যে থেকে 56 জন থেকে 28 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। এরা চূড়ান্ত বিভ্রান্তিকর জায়গায় পড়েছেন।
একটা জাঁতা কলে পড়ে তারা এখন মুখ রক্ষার জন্য বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। তার এলাকার মানুষরা জানে এরা বিজেপির হাত শক্তিশালী করছেন, ফলে এদের বেছে নিতে হবে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির দালালিটাই করবেন নাকি বিজেপির বিরোধিতা করবেন, কোনটা করবেন? নরেন্দ্র মোদীর সরকার এবং দলের দালালি করবেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক, বিজেপি নেতাদের সঙ্গে ওই বিলে সমর্থন, এগুলো করবেন নাকি বিজেপির বিরোধিতা করবেন? এলাকার মানুষকে বোঝান। এলাকার মানুষকে আপনারা মিথ্যা কথা বলছেন, ভুল বোঝাচ্ছেন, কনফিউজ করছেন নিজেদের ফেস সেভিং এর জন্য। মানুষ বোঝে, অসুবিধা হবে এলাকায়। বলছি দাদা, আপনারা তো প্রচুর কথা বারবার আপনি সেখানে কংগ্রেস সেখানে বিশাল কিছু আপনি সবাই দেখেছেন ভোট চুরি হয়েছে কি হয়নি। পশ্চিমবঙ্গে তো সরকারটাই গঠন হওয়ার কথা তৃণমূল কংগ্রেসে। একে তো বৈধ ভোটারদের বাদ রাখা হলো, ইলেকশন কমিশন ইচ্ছা মতো প্রশাসনিক চেঞ্জ করলো, আর ভোট আর বিশেষ করে কাউন্টিং এর দিন প্রথম 1-2 ঘন্টার পর যখনই ট্রেন্ড বুঝেছে যে তৃণমূলের দিকে যাচ্ছে, তারপর তো ভোট লুট হয়েছে, আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, প্রার্থীদের মেরে বার করে দেওয়া হয়েছে। কিন্তু বিহার বা মধ্যপ্রদেশে মানুষ সেগুলো থেকে সতর্ক থেকেছেন, প্রার্থীরাও শিক্ষা নিয়েছেন, কারণ পশ্চিমবঙ্গের এই ভোট লুট এটা সর্বভারতীয় ক্ষেত্রে সবিস্তারে খবর হয়েছে, প্রতিবাদ হয়েছে, সবাই তার থেকে শিক্ষা নিয়েছেন। এই পরিবারে বিজেপি হেরে যাবে, বিজেপি অশনি সংকেত মানে এটা শেষের শুরু। এটা 2029-এর পর বিজেপি ক্ষমতায় থাকবে না, তার শেষের শুরু। নইলে বাঁকিপুর, বিহার, যেখানে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি চলে মানে ওখানটা ছাড়লেন বলে তো রাজ্যসভায় গেলেন বলে পাঁচটা হলো ভোট। তো সেখানে যেটা নীতিন নবীনের জায়গা, সেই নীতিন নবীনের জায়গায় বিজেপি হেরে গেল। হারলো শুধু নয়, বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোট, যে ভোট ব্যাংক, তাতে রীতিমতো ধস নেমে গেছে। মধ্যপ্রদেশ বিজেপি হারলো, ফলে দেশের এখন যেখানেই ভোট হবে সেখানেই শ্রমিক, কৃষক, ছাত্র, নতুন প্রজন্ম, বর্ষিয়ানরা, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা সবাই বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। তার শুরু হয়ে গেল। নিয়ে না করতে হবে। 2002 সালে এমপিতে এফআইআর মামলাটা 2022 আমি এটা বলতে পারবো না, একদম প্রশাসনিক বিষয়, একেবারে বলতে পারবো। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এর বহু কোম্পানি থাকে যে তারা বিভিন্ন ব্যবসা করেন, তারা টেন্ডার দেন, তারা বিভিন্ন নির্মাণ কার্যে যুক্ত। এর মধ্যে যেগুলো বৈধ সেগুলো নিয়ে কোনো কথা নেই, যেটা অবৈধ নিশ্চিতভাবে আইনে ব্যবস্থা নেওয়া উচিত। ফলে যেটা জানি না, কোনো একটা কোম্পানির সে কোনো টেন্ডারের জন্য জমা দিয়েছে বা কাজ পেয়েছে, তার উপর দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করতে পারবো না। এর মধ্যে যেটা বৈধ বৈধ, যেটা অবৈধ 100 বার ব্যবস্থা হওয়া উচিত। বলছি যে কয়েকদিন আগে আমরা দেখলাম সারা দেশ আলোড়িত হলো জেনজিদের আলোড়ন। এবার 6 আগস্ট মোহন বাগান জেনজিদের সঙ্গে কথা বলার জন্য আহ্বান করেছে। আমি কোনো মন্তব্য করবো না, তার কারণ জেনজি নতুন প্রজন্ম, তারা বিজেপি কেন্দ্রের সরকারের উপর প্রবল ক্ষুব্ধ। দেশ যেভাবে চলছে, শুধুমাত্র আর্থিকভাবে নয়, সমস্ত দিক থেকে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়া, প্রতিষ্ঠা, স্বপ্ন বিঘ্নিত গোটা দেশ জুড়ে। এবং নতুন প্রজন্ম যেভাবে ক্ষুব্ধ, সেটা বিজেপি সামলাতে পারছে না। সেই জন্যই বিজেপির আত্মা আরএসএস কে, বিজেপিকে সহযোগিতা করতে নামতে হচ্ছে। বিজেপির উপর নতুন প্রজন্ম প্রবলভাবে ক্ষুব্ধ। আমি তো একটা বললাম তো, আপনার কথাটা আমার মুখ থেকে কেন বলছেন? আমি বললাম ওরা পারছে না, তাই বিজেপির আত্মা হচ্ছে আরএসএস, তাই আরএসএস কে নামতে হচ্ছে যে বিজেপি ওটা পারছে না।
মানুষ নতুন প্রজন্ম ক্ষুব্ধ। এটা হামিম বলে নয়, যারা এই জঙ্গি, দুষ্টুলোক, বাজি, এগুলোর কাজই হচ্ছে এই নতুনদের মাথা খাওয়া। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। ফলে এখন যারা ধরা পড়েছে তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের পুরো নেটওয়ার্কটা জানাটাই সব থেকে বড় বিষয়। যেহেতু জঙ্গি, সন্ত্রাস দমন এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং মূলত দায়িত্ব তার সেন্ট্রাল আইবি, কারণ দেশের মধ্যে এরা ঘুরে বেড়াচ্ছে, এ করছে, একের পর এক রাজ্যে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে, এটা সেন্ট্রাল আইবির বিষয়। ফলে এটা তদন্তকারীরা দেখুন। এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চিকিৎসার জন্য তিনি তো চাইবেন তার ভালো চিকিৎসা হোক, এবং তার চোখের আঘাতটা একটা জটিল আঘাত। তো এটা তিনি আদালতে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেখান থেকে একটি নির্দেশ এসছে। ফলে এটা সম্পূর্ণভাবে একটি আইনি বিষয় এবং কোনো ব্যক্তি তার চিকিৎসার জন্য তার নিজেকে চিকিৎসা করানোর সব রকম অধিকার যে কোনো ব্যক্তির কিন্তু রয়েছে। আজকে বিরোধী দলনেতা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশি মানে রয়ে যাবে, এটা কারণ হচ্ছে দুদিন আগে তো অভিষেক চেয়ারে বসলে তার হাতলে বসে থাকতেন। অভিষেক চেয়ারে বসলে হাতলে বসে থাকতেন। আজকের যিনি বিজেপি পোষিত বিরোধী দলনেতা, তিনি তো সিপিএম থেকে বিতাড়িত হয়ে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রোটেকশন দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে এবং আর একজন ব্যক্তি হস্তক্ষেপ করে তাকে কোন কমিটি দেয়া, তাতে তার ইনকামের ব্যবস্থা করা, তারপরে আবার রাজ্যসভা, তারপরে শ্রমিক সংগঠন, তারপরে এবার আবার নমিনেশন, এবং যদি তৃণমূল কংগ্রেস জিতত তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রী করতেন। ফলে এবং তিনি উলুবেড়িয়ায় যে বক্তৃতাটা করেছেন ভোটের আগে, নিজের প্রার্থী পরিচয় যে আবেদনটা করেছেন, সেখানেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, এবং অভিষেককে সুযোগ্য বলা এটা তো বিরোধী দলনেতাই করেছেন। এখন তিনি বিজেপির কণ্ঠ, বিজেপি এ রাজ্যে সরকারটাও চালাতে চাইছে, বিরোধী দলটাও চালাতে চাইছে, সেই জন্য বিতর্কিত ভাবে একজনকে বসিয়েছে, যাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তো সেই জন্য কোনো ব্যক্তি অভিষেকের থেকে সমস্ত রকম উপকার পাওয়ার পর, রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার পর, ব্যক্তিগত প্রতিষ্ঠা পাওয়ার পর, তারপর যখন এই ধরনের রুচি বিরোধী আক্রমণ করে, তাহলে ধরে নিতে হবে কত বড় অকৃতজ্ঞ বেঈমান হলে এটা করে। বলতে পারবো সম্পূর্ণ আইনি বিষয়, নির্বাচনী প্রশাসনের বিষয়। তসলিমা নাসরিন নিয়ে কোনো মন্তব্য করবো না, একটি শব্দও বলবো না। সাধারণ মানুষ, সচেতন মানুষ, বাংলা রাজনীতি সচেতন, তারা সবাই জানেন কে কি বলছে, কার মুখ থেকে কোন শক্তি কি বলাচ্ছে, কার মুখ থেকে বিজেপি ন্যারেটিভ বেরোচ্ছে, কার মুখ থেকে কি বেরোচ্ছে। বাংলার রাজনীতি সচেতন মানুষ সবাই বুঝতে পারছেন যে একজন বাক স্বাধীনতার জন্য একজনকে আনা হবে, আর সেই সভায় জয় গোস্বামীর মতো একজন বিশিষ্ট কবিকে অপমান করে ফেরত দেওয়া, মঞ্চ থেকে নামানো হবে। মানুষ বোঝেন যে এটা কতটা কিসের জন্য আর কার আড়ালে কি উদ্দেশ্য, সেগুলো মানুষ বোঝেন। না, তসলিমাকে কেন দায়ী? আমি তাই কি বললাম নাকি? তসলিমা তো তাকে মঞ্চে ডেকেছিল, কিছু লোক জয় গোস্বামীকে অপমান করে। দেখুন, এটা সম্পূর্ণ তো তাদের বিষয়, এবং যে অংশটি
এখন তথাকথিত ভালো তৃণমূল সেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে অস্বীকার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে অস্বীকার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তারা যে বিধানসভায় এসছেন সেটা অস্বীকার করে যারা বিজেপি পোষিত অংশটির সঙ্গে হাত মিলিয়ে আছে, আই রিপিট, স্পিকার পোষিত অংশটির সঙ্গে হাত মিলিয়ে আছেন বিতর্কিতভাবে এবং সাবজুডিস, তো তাদের থেকে বেছে নিয়ে করবে। যারা প্রকৃত বিরোধী সরকারের তাদের তো এসব করবে না। পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুব এটা তো দেখায়, কিন্তু আমি তো আবার অন্য নাম শুনছিলাম, যে কারণে তিনি তাড়াতাড়ি দল চেঞ্জ করে আরেক দিকে চলে গেলেন, ভালো তৃণমূল হয়ে গেলেন। তো বিরাট দুঃখ পাবে সব লোকজন। আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। মুকুল রায় তো বিজেপির এমপি ছিল, এমএলএ ছিল। না, অফিসিয়ালি তো মুকুল রায় বিজেপিরই এমএলএ ছিল। বিজেপি আর কি বলবে, তারাই বিতর্কিতভাবে একটা অংশকে বিরোধী স্বীকৃতি দিয়েছে, যেটা এখনো ডিসপিউটেড, এখনো অ্যাজ অন টুডে ডিসপিউটেড এবং সাবজুডিস। তো এবার আর এটা তো স্পিকারের পছন্দের, মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এটা যারা নমিনেশন দেবেন তার মধ্যে থেকে স্পিকারকে সেটা তিনি নমিনেট করেন, তা তিনি করেছেন। তার পোষিত যে অংশ ভালো তৃণমূল বলে পরিচিত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে জিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে জিতে যারা অস্বীকার করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তো স্পিকার তো তাদেরকে বৈধতা দিতে চেষ্টা করেছেন। তো এটা স্পিকারের চয়েস, স্পিকার চয়েস। ওকে, wait. বয়সের কাছে তাও তোকে লোক দেখাতে হবে না, আমি এত বড় প্লাস্টিক চাই না। हाँ, दादा आज सुबह मीटिंग हुआ, इसमें इंडिया की मीटिंग में शामिल हुए हैं सुनील बैनर्जी और इसके अलावा तमाम वो सांसद। देखिए, जो लोग वो एनडीए की मीटिंग में शामिल हुआ है वो बंच ऑफ बेईमान्स। अब देखिए, ये लोग, ये पार्लियामेंट में गया है, ये पूरा एंटी भाजपा वोटर लोगों को वोट लेकर ममता दीदी का उम्मीदवार बनके वो पार्लियामेंट में गया है। वहां पर प्रो बीजेपी वोटर, एंटी भाजपा वोटर लोगों का वोट लेकर वहां पर भाजपा का दलाली कर रहे हैं। ये तो गद्दारी है, पूरा गद्दारी है। इसका पॉलिटिकल करियर फिनिश्ड। बीजेपी इन लोगों को यूज कर रहा है बिल पास कराने के लिए, प्रोटेक्शन दे रहा है। इसका तो अभी तुरंत इसका मेंबरशिप कैंसिल होना चाहिए। लेकिन भाजपा प्रोटेक्शन दे रहे हैं, स्पीकर साहब प्रोटेक्शन दे रहे हैं। ये जीत गए हैं तृणमूल से, मीटिंग कर रहा है भाजपा से, जा रहा है एनसीपीआई से, टीवी में लोकसभा टीवी उसका आइडेंटिटी एआईटीसी दिखा रहा है, और मीटिंग में है एनडीए का। पब्लिक को बोला था अपने का एरिया का,
मोदी हटाओ देश बचाओ, हमको वोट दीजिए, पब्लिक वोट दिया, और अभी खुद को बचाने के लिए मोदी बचाओ बोलकर उधर चला गया। इसका कोई सिग्निफिकेंस नहीं है। ये दिल्ली का भाजपा लीडर्स उनका बिल पास कराने के लिए ये गद्दारों को यूज कर रहे हैं। बिल पास करने की बात करें तो मुर्शिदाबाद से 3 सांसद ऐसे हैं जिनका कहना है कि वो एनडीए के साथ नहीं रहेंगे और इसलिए बिल पास कर। देखिए, नॉट ओनली 3 फ्रॉम मुर्शिदाबाद, आई कैन टेल यू more than 6 MPs. They are not satisfied with this position, but वो लोग अभी एक सिचुएशन में आ गया है, उनका प्रॉब्लम हो रहा है, वो कम्युनिकेशन में है इधर, उसका प्रॉब्लम है उनका कंस्टिट्यूएंसी में, उनका जो सपोर्टर्स है, वर्कर्स है, उनका जो वोटर्स है, कोई जवाब उनका बस नहीं है ना। वोट दिए थे एंटी भाजपा, अभी हम भाजपा का दलाली कर रहे हैं। सब लोग समझ रहे हैं पर्सनल इक्वेशन में, पर्सनल धंधे से कर रहा है। तो इसीलिए हो सकता है 1-2 मीटिंग, 1-2 तस्वीर, 1-2 स्टेटमेंट्स, लेकिन इसका पॉलिटिकल करियर फिनिश्ड। दे आर फिनिश्ड पॉलिटिकली, दे हैव नो क्रेडिबिलिटी एट ऑल। और वो लोग अपने कॉन्स्टिट्यूएंसी का जनता और वोटर लोगों को, तृणमूल वर्कर्स को वो फेस नहीं कर सकते। अगर ये लोग वापस आना चाहते हैं, जैसे कि आप कह रहे हैं कि लगभग 5-6 ऑलरेडी आप लोग के साथ संपर्क में है। देखिए, इसमें जेनेटिक गद्दार जो है वो अलग बात है। जो सिचुएशन में एक हालात में एक प्रेशर में आ गया, कुछ कर बैठे हैं, वो अलग है, ये लीडरशिप डिसीजन लेते। लेकिन जेनेटिक गद्दार जो लोग है उसका तृणमूल में लौटना का कोई क्वेश्चन ही नहीं होगा। धक्के मार कर निकल दिया जाएगा तृणमूल से अगर लौटने का। अभी 2 बार तो हो गया, अभी फिर यहां पर लौटने का अगर कोशिश किया, जो जेनेटिक गद्दार लोग है, धक्के मार कर तृणमूल से निकल दिया जाएगा। लेकिन जो लोग हालात का शिकार बन गया है, ट्रैप में आ गया है, वो हमारा सुप्रीम लीडरशिप वो डिसीजन। ये तो आप कह रहे हो, साथ में ऐसे भी देखा जा रहा है कि 3 सांसद मुख्यमंत्री शुभेंदु अधिकारी के साथ बैठे, वो तो उसका तो ये तो प्रॉब्लम है उनका। देखिए, शुभेंदु अधिकारी ऑनरेबल चीफ मिनिस्टर, ही इज मीटिंग विद द रेबल एमपीज, बट ये तो शुभेंदु अधिकारी का पॉलिटिक्स है, उसके ऊपर हमारा कोई कमेंट नहीं है, वो अपनी पॉलिटिक्स कर रहे हैं। लेकिन ये जो गद्दार लोग हैं, अपने डेवलपमेंट के लिए मीटिंग कर रहा है, घंटा डेवलपमेंट के लिए मीटिंग कर रहा है, अपने धंधे से मीटिंग कर रहे हो आप। आपको फेस सेविंग करने के लिए आप अनसर्टेनिटी में हो, आपका कोई स्टेटस नहीं है, आपका मेंबरशिप खारिज होने वाला है। इसीलिए कभी मोदी जी, कभी अमित शाह जी, कभी भूपेंद्र यादव जी, कभी शुभेंदु जी, इसके साथ आप लोग घूम घूम के अपने एग्जिस्टेंस बचाने का कोशिश कर रहे हो। हम लोग भी एमएलए है, ममता दीदी का लीडरशिप में तृणमूल कांग्रेस का एमएलए है, हम लोगों का कॉन्स्टिट्यूएंसी में भी डेवलपमेंट काम है। मैं पर्सनली भी ऑनरेबल चीफ मिनिस्टर को खत दिया, प्रोजेक्ट का लिस्ट दिया, ऑनरेबल कमिश्नर कलकत्ता कॉर्पोरेशन उसका लिस्ट दिया, कम्युनिकेट कर रहा है एडमिनिस्ट्रेशन के साथ। इसके लिए पार्टी चेंज करने का क्या है? अपने धंधे में पार्टी चेंज करने से अभी वो लोग पूरा अनसर्टेनिटी में पड़ गए हैं, बांचने के लिए ये सब सीन क्रिएट हो रहा है। मतलब क्या विधायक भी आपके संपर्क में है? बहुत सारा विधायक हमारा संपर्क है, बहुत सारा। यहां पर प्रॉब्लम है, पुलिस ऑपरेट कर रहा है, कोई एसपी किस एमएलए को फोन कर रहा है, मत जाइए, वहां पर जाइए, वहां पर साइन कीजिए। एमएलए जो लोग ये रेबल है ना, इसका थोड़ा बहुत कुछ लोग जेनेटिक गद्दार है, लेकिन बहुत सारे लोग अंडर प्रेशर में फेसलेस केस दे देगा, उनका जो करीबी लोग है उसको केस दे देगा। ये डर से वो है, वो पूरा दीदी के साथ कम्युनिकेशन में है।
अगर पुलिस एक तिल के लिए भी हट गए ना, हम यहां पर उनसे 56 to 58 एमएलए का रैली हम यहां पर कर देंगे। थैंक यू।